আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 9-10 আছো, স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে আমি তোমাদের জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের কোষ বিভাজনের প্রথম ক্লাস নিয়ে আসছি। আমার নাম মোহাম্মদ তাসলিম রশিদ তাওসিফ। আমি ঢাকা মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে আছি। আর স্কুল ম্যাথমেটিক্সের জীববিজ্ঞানের ক্লাসে ইনশাল্লাহ তোমরাই সামনে কয়েকটা ক্লাসে আমাকে সাথে পাবে। আজকে যে কোষ বিভাজন ক্লাসটা নিয়ে আমরা পড়াশোনা করব, কোষ বিভাজন বুঝতেই পারছো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোষ আমাদের আগের চ্যাপ্টারে তোমরা পড়ে এসেছো যে শরীরের গঠন এবং কাজের একক। আর কোষ কিন্তু নতুন ভাবে সৃষ্টি হয় না। আমাদের শরীরে যে প্রায় 100 ট্রিলিয়ন কোষ আছে, আমাদের শরীরে থাকা প্রায় 100 ট্রিলিয়ন যে কোষ, সেই কোষগুলো কিন্তু নতুন করে সৃষ্টি হচ্ছে না, বরং প্রথম যেই জীবদেহের কোষ অর্থাৎ জাইগোট থেকে যে ভ্রূণ দেহ, তারপরে সেখান থেকে আস্তে আস্তে মায়ের পেট থেকে বের হয়ে আমরা বাচ্চা শিশু থেকে সবাই বড় হচ্ছি, এই যে এতগুলো কোষ তৈরি হচ্ছে 100 ট্রিলিয়ন কোষ, সবগুলো কিন্তু কোষ বিভাজনের মধ্য দিয়েই তৈরি হয়। একটা কোষ থেকে বিভাজনের মধ্য দিয়ে অন্য কোষগুলার জন্ম হচ্ছে। তো এই যে কোষ বিভাজনের প্রক্রিয়া জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, এবং এটা সকল যে ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী যে জীব, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোষ বিভাজন। আর এই প্রকৃত কোষী জীবের কোষ বিভাজন নিয়েই মূলত তোমাদের এই চ্যাপ্টার, প্রকৃত কোষী জীবের কোষ বিভাজন। তাহলে প্রকৃত কোষের কোষ বিভাজন ঠিক কত ভাবে হয়ে থাকে, কয়টি প্রক্রিয়ায়? মূলত দুটি প্রক্রিয়ায় প্রকৃত কোষী জীবের কোষ বিভাজন হয়। মাইটোসিস এবং মায়োসিস। নামের মধ্যে, বানানের মধ্যে, উচ্চারণের মধ্যে সব জায়গায় মিল আছে, মনে থাকতে ইনশাল্লাহ কোনো অসুবিধা হওয়ার কথা না। মাইটোসিস এবং মায়োসিস, ঠিক আছে? এবং তোমরা এই স্লাইডের উপরে দেখতে পাচ্ছ যে এখানে আমি মাইটোসিস কোথায় হয়, বৈশিষ্ট্য কি, এটা নিয়ে একটু কথা বলতে যাচ্ছিলাম। তার আগে কোষ বিভাজন জিনিসটা কি এবং প্রকৃত কোষী জীবে কোন দুটা প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, মাইটোসিস এবং মায়োসিস, সেটা নিয়ে একটু বলে নিলাম। তাহলে আসো মাইটোসিস সম্পর্কে জেনে নেই। মাইটোসিস এটার বৈশিষ্ট্য কি? মাইটোসিসের মধ্য দিয়ে আমরা যে কোষগুলো পাই, সেই কোষগুলো হচ্ছে তাদের মাতৃকোষ। কোষগুলো তাদের মাতৃকোষের সমগুণ সম্পন্ন হবে। মাতৃকোষের সমগুণ সম্পন্ন। এখন এই সমগুণ সম্পন্ন কথাটার অর্থ কি? সমগুণ সম্পন্ন কথার অর্থ হচ্ছে যেই কোষ থেকে কোষ বিভাজন হয়ে অপত্য কোষ তৈরি হচ্ছে, সেটাকে আমরা মাতৃকোষ বলছি। আর যে মাতৃকোষের বৈশিষ্ট্য, তার আকার, আকৃতি এবং অন্যান্য যা যা বৈশিষ্ট্য আছে, সবগুলো বৈশিষ্ট্যই সমান থাকবে, কোনো পরিবর্তন হবে না। অপত্য কোষের মধ্যে গিয়ে মাতৃকোষের যে আকার, আকৃতি এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো যা আছে, সেটা অপত্য কোষে কোনো পরিবর্তন হবে না। তো এই যে পরিবর্তন হচ্ছে না, সেটা কিভাবে নিয়ন্ত্রিত হয়? ঠিক কি কারণে মাইটোসিসের মধ্য দিয়ে আমরা যে অপত্য কোষ পাই, সে অপত্য কোষের মধ্যে কোনো ভিন্ন, মাতৃকোষের কোনো ভিন্ন গুণাগুণ আসছে না, সমান আকার, আকৃতি এবং অন্যান্য শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য একই রকম থাকছে? ঠিক কি কারণে? কারণ এই মাইটোসিসের মধ্য দিয়ে আমরা যে অপত্য কোষ পাই, সে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের সমান থাকে। ক্রোমোজোম সংখ্যা থাকবে সমান, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, মাতৃকোষের সমান। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, সেটা তোমরা আগের চ্যাপ্টারে জেনেছো। এই ক্রোমোজোমের মধ্যেই থাকে ডিএনএ,
এবং এই ডিএনএ কিন্তু আমাদের সকল যাবতীয় জীবের বৈশিষ্ট্য, বাহ্যিক এবং অভ্যন্তরীণ সব বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক। এবং এই ডিএনএটা কিন্তু এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের যে জনন প্রক্রিয়া, সেখানে কিন্তু সরাসরি ক্রোমোজোমের মধ্য দিয়েই ট্রান্সমিটেড হচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে। তাহলে এই যে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা, সেই ক্রোমোজোম সংখ্যা যদি অপত্য কোষে সেম থাকে, তাহলে কিন্তু সেই ক্রোমোজোমের কোনো আকার মানে ক্রোমোজোমের যে মূল সংখ্যার কোনো পরিবর্তন যেহেতু হচ্ছে না, এই কারণেই সমগুণটা মেইনটেইন হচ্ছে। আকার, আকৃতি, শারীরবৃত্তীয় যে বৈশিষ্ট্যগুলো সবকিছু মেইনটেইন হচ্ছে, অপত্য কোষে কোনো নতুন বৈশিষ্ট্য আসছে না। কেন? কারণ অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা সমান। ঠিক আছে, এই কারণে যে অপত্য, তোমাদের মনে যদি প্রশ্ন থাকে যে মাইটোসিসের মধ্যে যে অপত্য কোষগুলা তৈরি হচ্ছে সেটা সমগুণ সম্পন্ন কেন মাতৃকোষের, এটার ব্যাখ্যা হচ্ছে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়। তাহলে কিছু বৈশিষ্ট্য আমরা জানলাম মাতৃকোষের, দুঃখিত, মাইটোসিসের বৈশিষ্ট্য। এবার কোথায় হয়, কোন কোন কোষে মাইটোসিস হয়, এটার উত্তর হচ্ছে মূলত আমাদের দেহ কোষে। মূলত আমাদের দেহ কোষে, শরীরের যে মূল দেহ কোষ বা যেগুলোকে সোমাটিক সেলও বলা হয়, সোমাটিক সেল, এই সোমাটিক সেলে বা দেহ কোষে আমরা কোষ বিভাজন যে প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়াটা হচ্ছে মাইটোসিস। তাহলে দেহ কোষের মধ্যেই কেন আমার মাইটোসিসের প্রয়োজন পড়ছে? কারণ দেহ কোষ কিন্তু আমাদের প্রজনন বাদে বাকি সকল দৈহিক কাজ করতেছে। তাহলে আমাদের দেহের গঠন, ক্ষয়পূরণ, এই সবগুলো কাজ করার জন্য কোষের সংখ্যা বাড়ানোর প্রয়োজন পড়ছে না? সেই সংখ্যা বাড়ানোর প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে? মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে দেহ কোষে। আর দেহ কোষগুলোর মধ্যে স্পেসিফিক কিছু জায়গা আছে যেখানে মাইটোসিসের হারটা বেশি। কোন কোন জায়গায় হইতে পারে সেটা? যেখানে মাইটোসিসের হার বেশি বা বেশি বেশি হবে, যেগুলো হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল, যেই জায়গায় বৃদ্ধি বেশি দরকার, খুব তাড়াতাড়ি গ্রোথ দরকার, খুব তাড়াতাড়ি গ্রোথ রেটটা আমার বাড়ানো দরকার, খুব তাড়াতাড়ি অনেক বেশি কোষ তৈরি করা দরকার, সেইখানে মানে বাংলায় বলে বর্ধিষ্ণু অঞ্চল, উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলগুলোতে মাইটোসিসের হার থাকবে বেশি। তাহলে কোন কোন জায়গা থাকতে পারে, কোন কোন কোষ থাকতে পারে উদ্ভিদে যেখানে হচ্ছে তোমার এই যেগুলো হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, যেগুলো দ্রুত বৃদ্ধি পায়, যেগুলো বৃদ্ধির হার বেশি, এরকম কিছু জায়গা কি কি হতে পারে? আমাদের বর্ধিষ্ণু পাতা, যে পাতা বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন তৈরি হচ্ছে যে পাতা, বর্ধিষ্ণু পাতা, বর্ধিষ্ণু পাতায় মাইটোসিসের হার বেশি থাকবে। এছাড়া ভ্রূণ মুকুল বা ভ্রূণ কাণ্ড বা ভ্রূণ মূল, যেখান থেকে পরবর্তীতে গিয়ে পরিণত মূল বা পরিণত কাণ্ড হবে। তো ভ্রূণ অবস্থা থেকে পরিণত হইতে গেলে অবশ্যই কোষ বিভাজনের হারটা বাড়াইতে হবে না? তাহলে ভ্রূণ অবস্থায় যে স্ট্রাকচার গুলো আমরা পাই, যেমন ভ্রূণ মূল, ঠিক আছে, ভ্রূণ মূল, তো দীর্ঘইকার বানান ভুল করে ফেললাম, ভ্রূণ মূল। এছাড়া ভ্রূণ কাণ্ড, ভ্রূণ অবস্থায় যে কাণ্ড থাকে সেটাকে পরিণত করতে হইলে ম্যাচিউর যে কাণ্ড বা স্টেম হবে ভবিষ্যতে, সেটার জন্য অবশ্যই কোষ বিভাজনের রেট বাড়াইতে হবে। আর কি আছে? বর্ধিষ্ণু মূল, এবার আর ভ্রূণ অবস্থায় না, একদম ম্যাচিউর একটা গাছে, পরিণত একটা গাছে বর্ধিষ্ণু মূল, যে মূলটা নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে। মনে করো এখানে আমি ছোট করে একটা গাছ আঁকি, এই যদি হয় গাছ, আমার আঁকার হাত খুবই খুবই দুর্বল, এটার জন্য আমাকে একটু মাফ করে দিও। আর এটা ধরো মাটি, নিচে এখানে মূলের শাখা প্রশাখা তৈরি হচ্ছে, ঠিক আছে, মাটির নিচে মূলের শাখা প্রশাখা তৈরি হচ্ছে। তাহলে এই যে শাখা প্রশাখাগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, মনে করো এই যে শাখাটা এখানে আস্তে আস্তে যে আরো বাড়বে, এদিকে যাবে, বা এই যে শাখার একদম অগ্রপ্রান্ত যেটা বেড়ে বেড়ে আরো মাটির গভীরে যাবে, এই জায়গাগুলোতে মাইটোসিস অনেক বেশি বেশি হইতে হবে না, বা কোষ বিভাজন অনেক বেশি বেশি হইতে হবে না, যাতে আরো মাটির নিচে শাখা প্রশাখাগুলো বিস্তৃত হয়। তো এই জায়গাগুলোতে এই যে বর্ধিষ্ণু বিভিন্ন প্রান্ত, এই যে বিভিন্ন বর্ধিষ্ণু প্রান্ত, সেখানে আমাদের মাইটোসিসের হার হবে বেশি। তাহলে বর্ধিষ্ণু প্রান্ত এখানে তোমার মূলের ক্ষেত্রে হইতে পারে, কাণ্ডর ক্ষেত্রে হইতে পারে, বা কোথায় গাছের পাতা,
যে পাতাগুলো বৃদ্ধি পাচ্ছে সে জায়গায় হতে পারে। তো এই হচ্ছে বিভিন্ন জায়গা যেখানে উদ্ভিদের বিভিন্ন অঞ্চল উদ্ভিদ দেহের যেখানে মাইটোসিসের হার বেশি বেশি হবে। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। মাইটোসিসের প্রস্তুতি, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস জিনিসগুলো কি আস্তে আস্তে বলি। মাইটোসিস কোষ বিভাজন শুরু হওয়ার আগে কোষকে একটু প্রস্তুত করে নিতে হয়, কিছু প্রস্তুতির দরকার পড়ে। মাইটোসিস নামক কোষ বিভাজন শুরু করতে হলে কিছু প্রস্তুতি প্রয়োজন, ঠিক আছে? এবং তোমরা আরেকটু বড় ক্লাসে যখন উঠবা, 9-10 পার হয়ে এইচএসসি লেভেলে যখন যাবা, ক্লাস 11-12-এ, তখন একটা জিনিস জেনে খুবই অবাক হবা। আমিও যেটা জেনে খুবই অবাক হয়েছিলাম সেটা একটু পরে বলতেছি। তার আগে এই যে মাইটোসিস কোষ বিভাজন শুরু হওয়ার আগে কিছু প্রস্তুতি প্রয়োজন, এই যে প্রস্তুতিগুলা যেই সময়টা যেই সময়কালে হয় বা যেই পর্যায়ে হয়, সেই সময়কাল বা পর্যায়কে বলে হচ্ছে ইন্টারফেজ। কি বলে? ইন্টারফেজ। মাইটোসিস শুরু হওয়ার আগে যে প্রস্তুতি কাল, কোষ যে প্রস্তুতি নিবে বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি একটু পরে। মাইটোসিস কোষ বিভাজনের যে পর্যায়গুলো আমরা দেখবো আলাদা আলাদা যে ঘটনাগুলো হচ্ছে, সেখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে। হ্যাঁ, তোমার স্পিন্ডল অ্যাপারেটাস পাবা, তারপর দেখবা যে ক্রোমোজোম গুলো আস্তে আস্তে সংকুচিত হচ্ছে, ক্রোমাটিডে বিভক্ত হয়ে যাচ্ছে। এই সবকিছু করার জন্য শক্তির প্রয়োজন। তাহলে বিভিন্ন শক্তি বা স্পিন্ডল তন্তু বলো বা নতুন নতুন যে জিনিসগুলো কোষ বিভাজনের জন্য আমাদের তৈরি হবে, সামনে স্পিন্ডল তন্তু কি এটা বুঝাই দিব, এখন এই প্যানিক করার কিছু নাই। তো যে নতুন জিনিসগুলো যেগুলো বিভাজনের সময় লাগবে সেগুলো তৈরি করা লাগবে। এবং কোষ বিভাজনের জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তির জন্য আমাদেরকে এটিপি তৈরি করা লাগবে অবশ্যই। হ্যাঁ, তাহলে এই যে এটিপি তৈরি করা বা কোষ বিভাজনের জন্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো তৈরি করার জন্য যে প্রস্তুতি কালটা, সেটাই হচ্ছে ইন্টারফেস। এত বড় ব্যাখ্যাটা কেন দিলাম? কারণ তোমাদের বইয়ে শুধু এই ইন্টারফেস নামটা লিখেই শেষ করে দেওয়া হয়েছে। ইন্টারফেসে আসলে কি কি হয় না হয় একটু ইন্ট্রোডাকশন দিতে পারতো, কনফিউশন দূর করার জন্য। তোমাদেরকে এক্সট্রা একটু বলে দিলাম ইন্টারফেস সময় কি কি হয়। প্রয়োজনীয় শক্তি এটিপি তৈরি হয়, এটিপি তৈরি হয়, যেটা হচ্ছে যে এটিপি থেকে পরবর্তীতে শক্তি নিয়ে কোষ বিভাজনের কাজটা সম্পন্ন হবে। এছাড়া এখানে বিভাজনের গুরুত্বপূর্ণ জিনিসগুলা, প্রয়োজনীয় জিনিসগুলা, বিভাজনের জন্য প্রয়োজনীয় বস্তু সংশ্লেষ হয়, প্রয়োজনীয় বস্তু সংশ্লেষ হয়, বস্তু সংশ্লেষ হয়, সংশ্লেষ হয়। তাহলে এই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের আগের প্রস্তুতিকালে এটিপি তৈরি হচ্ছে, যেটা আমাদের ভবিষ্যতে কোষ বিভাজন বা মাইটোসিস সম্পন্ন করার জন্য আমাদেরকে শক্তি দিবে এবং বিভাজনের জন্য প্রয়োজনীয় যে সমস্ত বস্তু সেই জিনিসগুলো সংশ্লেষ হবে বা তৈরি হবে। এটা হচ্ছে ইন্টারফেজের ঘটনা। আচ্ছা, এরপরে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস বলে দুইটা শব্দ আছে, এগুলা কি এখনই বলছি। মাইটোসিস কোষ বিভাজনকে আমরা দুইটা বড় বড় ভাগে ভাগ করতে পারি, দুইটা বড় বড় ভাগে ভাগ করতে পারি। কি সেটা? একটা হচ্ছে মাইটোসিস মানে তো কোষের বিভাজন, কোষ বিভাজন একটা প্রক্রিয়া, তাই না? তো কোষের মধ্যে কিন্তু মোটা দাগে সেল মেমব্রেন বা কোষ ঝিল্লির ভেতরে দুইটা মোটা দাগে বড় বড় জিনিস থাকে। কি কি? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। তাহলে মাইটোসিসকে আমরা মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন একটা পর্যায়ে। আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। ঠিক আছে, এই দুইটা পর্যায়ে আমরা মাইটোসিসকে ভাগ করতে পারি। তাহলে এখানে যে আমি দুই ধরনের বিভাজন পাচ্ছি, একটা হচ্ছে নিউক্লিয়াস বিভাজন আর একটা হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন। এই দুইটারই নাম হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হবে সাইটোপ্লাজম বিভাজন, এটা বুঝতেই পারতেছো। একটু ইংরেজিতে লিখি, সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের সাইটোকাইনেসিস বিভাজন, সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিও কে দিয়ে লেখে, KARYO, ক্যারিওকাইনেসিস। এগুলো ইংরেজিতে লেখার একটা কারণ আছে। ক্যারিওকাইনেসিসের যে ক্যারিও পার্টটা, এটা হচ্ছে আসছে ক্যারি অন থেকে,
RYON, ক্যারিয়ন। ক্যারিয়ন মানেই হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়ন মানেই হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আচ্ছা, আগের স্লাইডে একটু যাব, একটা জিনিস তোমাদেরকে বলছিলাম কিন্তু ভুলে গেছি বলতে, কোথায় জানো? আচ্ছা না, এই স্লাইডে ইন্টারফেস। ইন্টারফেস সংক্রান্ত একটা কথা বলেছিলাম যে ভবিষ্যতে গিয়ে 11-12-এ গিয়ে এই জিনিসটা জানতে পারবে এবং জেনে একটু অবাক হবে খুবই। আমি অন্তত খুবই পার্সোনালি অবাক হয়েছিলাম। ইন্টারফেস টোটাল একটা কোষ বিভাজনের জন্য যত সময় ব্যয় করে, বিভাজনের জন্য এবং বিভাজনের প্রস্তুতি সবকিছু মিলায় একটা কোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হওয়ার জন্য যত সময় ব্যয় হয়, তার মধ্যে প্রস্তুতির জন্য এই ইন্টারফেসের জন্যই 90 থেকে 95% সময় চলে যায়। ভাবা যায়? প্রস্তুতির জন্যই 90 থেকে 95% সময় চলে যায়, বাকি মাত্র 5 থেকে 10% হচ্ছে মাইটোসিসের ঘটনাগুলো হয়। আমরা মাইটোসিস যে এত কিছু এত পর্যায়ে পড়বো সামনে, এই ঘটনাগুলো ঘটতে পুরো সময়কালে মাত্র 5 থেকে 10% সময় লাগতেছে, আর 90 to 95% সময় চলে যাচ্ছে ইন্টারফেসে। এই যে ইন্টারফেসে বিভিন্ন ঘটনাগুলো, এগুলা বড় ক্লাসে উঠলে তোমরা একটু জানবা। আপাতত তোমাদেরকে একটু টেস্ট দিয়ে রাখলাম শুধু, হ্যাঁ। এবং মজার ব্যাপার না, প্রস্তুতির জন্য চলে যাচ্ছে 90 to 95%, ঘটনা মাত্র 5 to 10% সময় হচ্ছে। মজার জিনিস। আচ্ছা, মাইটোসিসের পর্যায়গুলো, মাইটোসিসকে আমরা আমাদের বোঝার সুবিধার্থে, এমন না যে মাইটোসিসের ঘটনাগুলোকে আমরা যেই পর্যায়ে ভাগ করছি, মোট 5টা পর্যায়ে আমরা ভাগ করি, তো 5টা একদম একদম আলাদা আলাদা ভাবে 1 2 3 4 5 এবং সিরিয়াল বাই ঘটনাগুলো হচ্ছে, এরকম না। পুরো প্রসেসটা খুবই দ্রুত এবং ধারাবাহিক ভাবে হয়, দ্রুত এবং ধারাবাহিক ভাবে হয়। কিন্তু আমরা শুধু আমাদের বোঝার সুবিধার্থে, আমাদের চিন্তা গবেষণার সুবিধার্থে, বইয়ে সাজায় লেখার সুবিধার্থে এটাকে 5টা পর্যায়ে ভাগ করি। 1 নম্বর পর্যায়, প্রথম কি? প্রোফেজ। প্রথম পর্যায় হচ্ছে প্রোফেজ। এরপরে আসবে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। এরপরে আসবে প্রোটা বাদ দিয়ে মেটাফেজ, মেটাফেজ। এরপরে আসবে টেলোফেজ, টেলোফেজ। সবার লাস্টে অ্যানাফেজ। সবার লাস্টে কোন পর্যায়ে? অ্যানাফেজ, অ্যানাফেজ। এই হচ্ছে আমাদের বর্ণনার সুবিধার্থে, কোষ বিভাজনকে স্টাডি করার সুবিধার্থে মাইটোসিসকে আমরা 5টা পর্যায়ে ভাগ করতে পারি: প্রোফেজ, প্রোমেটাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ এবং অ্যানাফেজ। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এই 5টা যে পর্যায় আছে, প্রত্যেকটা পর্যায়ে আলাদা আলাদা ভাবে কোন কোন ঘটনা ঘটতেছে সেগুলা চিত্র এঁকে এঁকে তোমাদেরকে ভিজুয়ালি ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, প্রোফেজে কি হয়, তার আগে প্রোফেজে কি হয় সেটা আগার আগে আমরা আগে একটু স্বাভাবিক অবস্থায় যে কোষ, উদ্ভিদ কোষ আমরা দেখতে পাই, যে উদ্ভিদ কোষটা খুবই পরিচিত একটা ছবি আমাদের সবার কাছে, সেটা একটু এঁকে তোমাদেরকে দেখাই। এই তাই চারপাশে, কোষ মেমব্রেনের চারপাশে আবার কি থাকবে? কোষ প্রাচীর থাকবে, তাই না? কোষ প্রাচীরটা আঁকলাম এই, ঠিক আছে? এই ছবিটা আমাদের সবার কাছে পরিচিত। তার মাঝখানে আমরা একটু নিউক্লিয়াসটা আঁকার চেষ্টা করি। নিউক্লিয়াসটা এই মাঝখানে থাকে হচ্ছে কি? নিউক্লিওলাস, তাই না? এবং তার চারপাশে এরকম চুলের মতো বা সুতার মতো যাই বলো না কেন, কি থাকে? ক্রোমাটিন তন্তু, তাই না? চুলের মতো জিনিসগুলা কি? ক্রোমাটিন, ক্রোমাটিন তন্তু। খেয়াল করে দেখো, আমরা যখন নিউক্লিয়াসের গঠন পড়ি তখন কিন্তু নিউক্লিয়াসের ভেতরে থাকা এই তন্তু বা সুতা বা চুলের মতো জিনিসগুলাকে ক্রোমাটিন তন্তুটা কি? ক্রোমোজোম কিন্তু বলি না। আমরা জানি যে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম থাকে, কিন্তু এই সুতার মতো স্ট্রাকচার গুলোকে আমরা ক্রোমাটিন তন্তু বলতেছি, ক্রোমোজোম বলতেছি না। তার অর্থ কি জানো? কোষ যখন অবিভাজনরত অবস্থায় আছে, মানে যখন বিভাজন হচ্ছে না, অবিভাজনরত অবস্থায়, বিভাজন যখন সে হচ্ছে না, হ্যাঁ, মাইটোসিসে এখনো প্রবেশ করে নাই, অবিভাজনরত অবস্থায়, আবারও বানান ভুল,
অবিভাজনরত অবস্থায় আমরা কি দেখতে পাই না? ক্রোমোজোম থাকে না। ক্রোমোজোম দেখতে পাই না। তাহলে দেখতে পাইটা কি? এই যে ক্রোমাটিন তন্তুগুলা। তাহলে কোন সময় থেকে দেখা শুরু করি? আমাদের মানুষের কোষে, মানব দেহের প্রত্যেকটা কোষে যেরকম 46টা ক্রোমোজোম থাকে, তো এখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তো আস্তে আস্তে কোষ বিভাজনে কোন পর্যায়ে থেকে ক্রোমোজোম গুলা ভিজিবল হওয়া শুরু হয়? এই ক্রোমাটিন তন্তু থেকে। এই ক্রোমাটিন তন্তুগুলা ক্রমান্বয়ে কি করবে? প্রোফেজে প্রচুর পরিমাণে কয়েল করবে, কুণ্ডলিত হবে। কুণ্ডলিত করবে, কুণ্ডল একটা একটার সাথে অনেক বেশি কনস্ট্রিক্ট করবে, কয়েল করবে, কুণ্ডলিত হবে। এবং কুণ্ডলিত হওয়ার কারণে সেগুলো খাটো হবে, লম্বায় খাটো হবে এবং লম্বা হবে। এই দুঃখিত, লম্বা হবে বলতেছি, লম্বায় খাটো হবে এবং মোটা হবে, মোটা হবে। তাহলে সেগুলো কুণ্ডলিত হবে, খাটো হবে, মোটা হবে। কুণ্ডলিত হবে, খাটো হবে, মোটা হবে। কোন পর্যায়ে এসে? কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে এসে। কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে এসে ক্রোমাটিন তন্তুগুলো কুণ্ডলিত হবে, খাটো হবে, মোটা হবে। মোটা হয়ে কিরকম লাগবে দেখতে? আচ্ছা, মোটা হয়ে কিরকম লাগবে দেখবে সেটা আমরা একটু এঁকে দেখাই। মোটা হয়ে কিরকম লাগবে দেখবে সেটা একটু আমরা এঁকে দেখানোর চেষ্টা করি। এটা আপাতত মুছে দিই। দেখো, আবারও চারপাশে কোষ প্রাচীর, চারপাশের কোষ প্রাচীর এবং ভেতরে থাকবে কোষ। সুন্দর করে এঁকে ফেললাম। এটা হচ্ছে কোষের অবিভাজনরত অবস্থা। কোষ যখন বিভাজন হয় নাই বা বিভাজন শুরু হয় নাই, এটা হচ্ছে অবিভাজনরত অবস্থা। অবিভাজনরত অবস্থা, এটাকে তুমি বিশ্রাম অবস্থা বলতে পারো। এখনো বিভাজন শুরু হয়নি। বিভাজন শুরু হলে জিনিসটা কিরকম দেখানো স্টার্ট করবে? এই ধরো আমাদের নিউক্লিয়াস, ক্রোমাটিন তন্তুগুলো আস্তে আস্তে কি হবে? কুণ্ডলিত হবে, খাটো হবে, মোটা হবে। কিরকম দেখাবে জিনিসগুলা? অনেকটা এরকম। এরকম লাগবে ক্রোমোজোম গুলোকে দেখতে। আস্তে আস্তে এরকম হবে। দেখছো, এই যে পরিচিত আমাদের ক্রোমোজোমের একটা ছবি, এবং মাঝখানের যে নিউক্লিওলাস ছিল, এই যে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাস আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। নিউক্লিওলাসটা আস্তে আস্তে বিলুপ্ত হবে। নিউক্লিওলাস, এটা আবার আরেকটা ঘটনা এই প্রোফেজ পর্যায়ে। নিউক্লিওলাস বিলুপ্ত হবে, বিলুপ্ত হওয়া শুরু করবে। এখনো বিলুপ্ত হয়ে সারে নেই, আছে এখনো, তাই না? কিন্তু বিলুপ্ত হওয়া শুরু করেছে, বিলুপ্ত হওয়া শুরু করবে। নিউক্লিওলাস আস্তে আস্তে গায়েব হয়ে যাবে। শুধু তাই না, এই যে তোমার চারপাশের আবরণটা, নিউক্লিয়ার মেমব্রেন বলি আমি এটাকে, তাই না? নিউক্লিয়াসের চারপাশে, সেটাও আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করবে। সেটাও আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করবে। তো বিলুপ্ত হওয়া শুরু করলে কেমন দেখাবে জিনিসটা? আমরা এই বিলুপ্ত যে হয়ে যাচ্ছে সেটাকে ডট ডট দিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে 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 বিলুপ্ত হচ্ছে, কিন্তু পুরোপুরি এখনো হয়ে সারেনি। নিউক্লিয়ার মেমব্রেন চারপাশে এরকম সুন্দর স্পষ্ট ভাবে আবরণটা ছিল, হ্যাঁ, সুন্দর স্পষ্ট ভাবে আবরণটা ছিল, সেরকম এখানে নাই। এখন আর সুন্দর আবরণটা নাই, জায়গায় 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 সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়ে সারে নেই।
আর আরেকটা কথা বলেছিলাম, ক্রোমাটিন তন্তুগুলো কুণ্ডলিত হবে, খাটো হবে, মোটা হয়ে এরকম কিছু একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, তাই না? এগুলো আসলে কি? এগুলো হচ্ছে আমাদের ক্রোমোজোমের স্ট্রাকচার। হ্যাঁ, ক্রোমোজোমটা এখানে লম্বালম্বি ভাবে ভেঙে গিয়েছে, মাঝখানে এরকম গোলটু গোলটু কিছু নিয়ে দেখা যাচ্ছে, তাই না? গোল্লা গোল্লা। এগুলো আসলে কি? এই স্ট্রাকচারটা তোমাদের বইয়ে আলাদা করে মেনশন করা নাই, তো অনেক সময় তোমরা এটা দেখে একটু কি হও, কনফিউজ হয়ে যাও। তাহলে এটা একটু আমি আলাদা করে এঁকে দেখানোর চেষ্টা করি, ক্রোমোজোমের স্ট্রাকচারটা কিরকম। এই যে ক্রোমোজোম নিয়ে আলাপ করতেছি, ক্রোমোজোমের স্ট্রাকচারটা কিরকম? ক্রোমোজোম দেখতে একটু বড় করে যদি আঁকি, এইরকম একটা স্ট্রাকচার, এই এই মাঝখানে যেই গোল্লা মার্কা একটা সংযুক্তি স্থল আছে, যার উপরে দুইটা হাত দেখা যাচ্ছে, নিচে দুইটা হাত দেখা যাচ্ছে, এটাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। কি বলবো? সেন্ট্রোমিয়ার। মাঝখানের এই সংযোগ স্থলটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। আর এই দেখো লম্বালম্বি ভাবে ক্রোমোজোম যদি জিনিসটা এরকম ছিল, মনে করো জিনিসটা এরকম ছিল, সেখান থেকে লম্বালম্বি ভাবে ভেঙে গিয়ে ভাঙবে, লম্বালম্বি ভাবে ভেঙে গিয়ে দুইটা অপত্য ক্রোমাটিড বা সিস্টার ক্রোমাটিড তৈরি করতেছে। এটা একটা ক্রোমাটিড, ইংরেজিতে লিখি ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড, আর এইটা আরেকটা ক্রোমাটিড। এটা মনে করো ক্রোমাটিড 1, এইটা হচ্ছে আমার ক্রোমাটিড 2। ক্রোমাটিড 2। এবং মাঝখানে সে যেই জায়গাটা দিয়ে দুইটা ক্রোমাটিড একসাথে যুক্ত আছে, সেই জায়গাটাকে বলতেছি সেই কোন মানে কি বলবো, কনস্ট্রিক্টেড জায়গাটা, ছোট কুঞ্চিত জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে সেন্ট্রোমিয়ার। এবং লম্বালম্বি ভাবে এরকম না, উপরে একটা ক্রোমাটিড, নিচে একটা ক্রোমাটিড, পাশ বরাবর এটুকু একটা ক্রোমাটিড, এই পাশে আরেকটা ক্রোমাটিড, লম্বালম্বি ভাবে দুইটা সিস্টার ক্রোমাটিড বা অপত্য ক্রোমাটিডে বিভক্ত হয়ে গেছে। তাহলে এই হচ্ছে প্রোফেসের ঘটনা। কি ঘটনা হচ্ছে? প্রথমত এখানে ক্রোমাটিন তন্তু ছিল, ক্রোমোজোম ছিল না। অবিভাজনরত অবস্থায় আমরা ক্রোমোজোম দেখতে পাই না, শুধু ক্রোমাটিন তন্তু দেখতে পাই। সেই ক্রোমাটিন তন্তুগুলো আস্তে আস্তে কুণ্ডলিত হইলো, খাটো হইলো, মোটা হয়ে এইরকম কিছু একটা স্ট্রাকচার তৈরি করলো, এইরকম আর কি, যেটাকে আমি একটু বড় করে এখানে দেখানোর চেষ্টা করেছি। মাঝখানে সেন্ট্রোমিয়ার, দুই পাশে দুইটা লম্বালম্বি ভাবে দুইটা ক্রোমাটিডে বিভক্ত আমাদের ক্রোমোজোম। এবং আর কি হইলো, এখানে নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু করলো। নিউক্লিওলাস ছাড়া আরেকটা জিনিস বিলুপ্ত হওয়া শুরু করে, সেটা কি? নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন। সেটাও কিন্তু বিলুপ্ত হওয়া শুরু করে। নিউক্লিয়ার মেমব্রেন, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের বিলুপ্ত হওয়া শুরু করেছে এই কোন পর্যায় থেকে? প্রোফেজ পর্যায় থেকে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন কি হবে? বিলুপ্ত হওয়া শুরু করবে এই পর্যায়ে। প্রোফেজ নিয়ে আলোচনা শেষ, পরবর্তী পর্যায়ে চলে যাই। মাইটোসিসের দ্বিতীয় পর্যায় হচ্ছে প্রোমেটাফেজ। মাইটোসিসের দ্বিতীয় পর্যায়ে কি? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজের জন্য আবারও আমরা আমাদের সেই পরিচিত উদ্ভিদ কোষটা আঁকি। চারপাশে চারটা জানালা, মাঝখানে একটা ঘর, এই আমার কোষ। চারপাশে চারটা জানালা, মাঝখানে একটা কোষ, মাঝখানে একটা ঘর, যা আমার কোষ। তো এই চারপাশে এখনো নিউক্লিয়ার মেমব্রেন পুরোপুরি বিলুপ্ত হয়ে সারে নাই। এখানেও নিউক্লিয়ার মেমব্রেন এই প্রোমেটাফেজ পর্যায়ে এসে পুরোপুরি বিলুপ্ত হয়ে সারে নাই। নিউক্লিওলাস যেটা, সেটাও একটু করে আছে। নিউক্লিওলাস পুরোপুরি বিলুপ্ত হয়ে সারে নাই। তো এখানে যে জিনিসটা তৈরি হবে এই পর্যায়ে এসে, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস তৈরি হবে, ডিফারেন্ট একটা কালার নেই, সেটা হলো এরকম কিছু গোলাকৃতির স্ট্রাকচার তৈরি হবে। গোলাকৃতির স্ট্রাকচার দেখতে ওটা মাকুর মতো লাগতেছে না? এই মাকো আকৃতির জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে মাকুতন্তু, বা ইংরেজিতে স্পিন্ডল অ্যাপারাটাস। মাকুতন্তু কি বলি? মাকুতন্তু। এরকম এগুলো হচ্ছে মাইক্রোটিউবিউলস দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? বিভিন্ন মাইক্রোটিউবিউলস দিয়ে তৈরি। মাইক্রোটিউবিউলস সম্পর্কে তোমরা আগের চ্যাপ্টারে পড়ছো।
মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি স্পিন্ডল অ্যাপারেটাস বা মাকড়তন্তু, এই জিনিসটা ইংরেজিটা জানা খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু জিনিস আছে যেগুলো ইংরেজি তোমাদের বাংলা ভার্সন হওয়া যেই ভার্সনই হোক জানা গুরুত্বপূর্ণ। স্পিন্ডল অ্যাপারেটাস, স্পিন্ডল অ্যাপারেটাস বা মাকড়তন্তু, যেটা হচ্ছে মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি, এরকম মাকড় মতো দেখতে কিছু জিনিস তৈরি হবে। হ্যাঁ, এবং এইখানে আমাদের আগে যে আমরা দুইটা ক্রোমাটিডে বিভক্ত ক্রোমোজোম পাইছিলাম না, সেই ক্রোমোজোম গুলো যুক্ত হবে এখানে সুন্দর করে। এই ক্রোমোজোম, এই হচ্ছে তার ক্রোমাটিড, দেখছো? এইভাবে হচ্ছে ক্রোমোজোম গুলা যুক্ত হয়েছে কোথায়? এই মাকড়তন্তুর সাথে, ঠিক আছে? এবং যেই যেই মাকড়তন্তুর সাথে, আরেকটা জিনিস দেখো, এই এই মাকড়তন্তু গুলার সাথে কিন্তু মাঝখানে সেন্ট্রোমিয়ার দিয়ে, সেন্ট্রোমিয়ারের সাহায্যে আমাদের ক্রোমোজোম গুলো যুক্ত হয়েছে। তাহলে মাকড়তন্তুর সাথে তন্তুর সাথে তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত হবে কি দিয়ে? সেন্ট্রোমিয়ার দিয়ে। সেন্ট্রোমিয়ার জায়গাটাই যুক্ত হবে সেন্ট্রোমিয়ার দিয়ে। বাকি ক্রোমাটিডের অংশগুলো কিন্তু যুক্ত হবে না, সেন্ট্রোমিয়ার অংশটুকু হচ্ছে যুক্ত হবে সেন্ট্রোমিয়ার দিয়ে। এবং এই যেই যেই মাকড়তন্তুর সাথে, যেই যেই মাকড়তন্তুগুলোর সাথে আমার এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো যুক্ত হয়েছে, সেই সেই মাকড়তন্তু যাদের সাথে আমাদের ক্রোমোজোম যুক্ত, যাদের সাথে ক্রোমোজোম যুক্ত, সেই সেই মাকড়তন্তুগুলোকে আমরা বলি হচ্ছে ট্র্যাকশন ফাইবার। কি বলি? ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন ফাইবার। তাহলে ধরো এটা একটা ট্র্যাকশন ফাইবার হবে, এটা একটা ট্র্যাকশন ফাইবার হবে, এটা একটা ট্র্যাকশন ফাইবার হবে। সংক্ষেপে লিখলাম টিএফ। হ্যাঁ, টিএফ, ট্র্যাকশন ফাইবার টিএফ, পরবর্তীতে তোমাদের বোঝানোর জন্য। হ্যাঁ, তাহলে যেই যেই মাকড়তন্তুগুলোর সাথে আমার সেন্ট্রোমিয়ার যুক্ত হচ্ছে তাদেরকে আমরা বলবো হচ্ছে ট্র্যাকশন ফাইবার। আর এই যে মাকড়তন্তুটা তৈরি হয়েছে, এটাকে যদি আমি একটু বাইরে নিয়ে তোমাদের জন্য বিশ্লেষণ করার চেষ্টা করি। হ্যাঁ, এই যে ধরো মাকড়তন্তুটা তৈরি হয়েছে, এই মাকড়তন্তু থাকবে হচ্ছে দুইটা মেরু। ধরো এটা একটা মেরু, ডিফারেন্ট কালার ইউজ করি, এইটা একটা মেরু, বলতে পারো উত্তর মেরু, দক্ষিণ মেরু, যেভাবে বলো। এটা একটা মেরু, এটা আরেকটা মেরু, আলাদা আলাদা দুইটা মেরু। পৃথিবীর স্ট্রাকচারটা তো এরকম, উত্তর মেরু, দক্ষিণ মেরু, উপরের প্রান্তটাকে উত্তর মেরু আমরা বলি, নিচের প্রান্তটাকে দক্ষিণ মেরু বলি। এরকম দুইটা আলাদা আলাদা মেরু তৈরি হয় না? তো এই হচ্ছে মেরু অঞ্চল। উপরের দিকে দুইটা প্রান্ত মাকড়তন্তু, তাদেরকে আমরা বলছি হচ্ছে মেরু অঞ্চল। আর যে মাঝখানের জায়গাটা, একদম মাঝখানের যে জায়গাটা, পৃথিবীর একদম মাঝ বরাবর যে জায়গাটা, হ্যাঁ, সে যেখানে হচ্ছে অ্যালটিটিউড 0, সেটাকে আমরা কি বলি? ইকুয়েটর বলি না, বা বিষুবীয় অঞ্চল। একইভাবে এই স্পিন্ডল অ্যাপারেটাস বা মাকড়তন্ত্রের ক্ষেত্রে মাঝখানের জায়গাটাকে আমরা বলি হচ্ছে বিষুবীয় অঞ্চল। কি বলি? বিষুবীয় অঞ্চল। তাহলে এই দুই মেরু আর বিষুবীয় অঞ্চল, ঠিক আছে? এই মেরু এবং বিষুবীয় অঞ্চলের খুবই গুরুত্ব আছে, যেটা হচ্ছে আমরা সামনের যে পর্যায়গুলো আছে সেখানে গিয়ে দেখতে পারবো। হ্যাঁ, তাহলে প্রোমেটাফেজের মধ্যে কি কি হচ্ছে আরেকবার একটু দেখি। স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হচ্ছে বা মাকড়তন্তু তৈরি হচ্ছে, এবং সেখানে গিয়ে আমাদের সেন্ট্রোমিয়ারের সাহায্যে ক্রোমোজোম গুলা এই মাকড়তন্তুর সাথে লেগে যাচ্ছে। যেই যেই মাকড়তন্তুর সাথে লাগতেছে সেই সেই মাকড়তন্তুকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ট্র্যাকশন ফাইবার। এটা হচ্ছে উদ্ভিদ কোষ। প্রাণী কোষে একটা ডিফারেন্ট ঘটনা ঘটে এই প্রোমেটাফেজে, প্রোমেটাফেজ, ঠিক আছে, ঠিকই তো বলছি। প্রোমেটাফেজ পর্যায়ে একটা বিশেষ ঘটনা ঘটে, ঠিক আছে? সেটা কি রকম? প্রাণী কোষের ক্ষেত্রে আমরা এখানে যদি আঁকার চেষ্টা করি, প্রাণী কোষের ক্ষেত্রে কি ডিফারেন্ট ঘটনা ঘটবে? এই ধরো প্রাণী কোষের চারপাশের কোষ ঝিল্লি, আর এখানেও ধরো উদ্ভিদ কোষের মতোই অবশ্যই কি তৈরি হবে? মাকড়তন্তু তো তৈরি হবে অবশ্যই, তাই না? মাকড়তন্তু তো অবশ্যই তৈরি হবে। মাকড়তন্তু তৈরি হয়েছে,
তো মাকুতন্ত্র তৈরি হওয়া ছাড়াও এখানে আরেকটা ঘটনা যেটা হবে, দুই পাশে থাকা এগুলো হচ্ছে সেন্ট্রিওল। আমরা জানি আগে চ্যাপ্টারে আমরা পড়ে আসছি যে সেন্ট্রিওল নামক অঙ্গাণু এটা কই থাকে? এটা শুধু প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না, তাই না? সেন্ট্রিওল নামক অঙ্গাণুটা উদ্ভিদ কোষে থাকে না, শুধু প্রাণী কোষে থাকে। এই যে তোমার এই স্পিন্ডল অ্যাপারেটাসের দুই পাশে দুইটা মেরুতে, তাই না? মেরুতে অবস্থানকারী সেন্ট্রিওল থেকে এরকম 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 কিছু রশ্মির মতো নির্গত হয়। ঠিক আছে, আমার আঁকার হাত খুবই খারাপ, এগুলাকে একটু রশ্মি হিসেবে মনে করে নাও। ছোট 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 রশ্মির মতো নির্গত হইতে থাকে। এই রশ্মি গুলাকে বলা হচ্ছে অ্যাস্টার রশ্মি। কি বলে? অ্যাস্টার রশ্মি। তাহলে প্রাণী কোষে একটা ডিফারেন্ট ঘটনা ঘটে প্রোমেটাফেজে, প্রাণী যেটা উদ্ভিদ কোষে হয় না। এই অ্যাস্টার রশ্মি নামক এক প্রকার রশ্মি হচ্ছে দুইটা প্রান্তে, দুই মেরুতে, মাকুতন্ত্র দুই প্রান্তে থেকে, মেরু থেকে এরকম ঝিকঝিক ঝিকঝিক করে কি নির্গত হচ্ছে? অ্যাস্টার রশ্মি। কোথেকে আসছে সেটা? সেন্ট্রিওল থেকে, যেটা হচ্ছে শুধুমাত্র প্রাণী কোষেই পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের প্রাণী কোষ। এটা আমাদের কি? প্রাণী কোষ। ঠিক আছে, তাহলে প্রাণী কোষের দুই প্রান্ত সেন্ট্রিওল থেকে ঝিকঝিক ঝিকঝিক করে কি বের হচ্ছে? অ্যাস্টার রশ্মি বের হচ্ছে, যেটা হচ্ছে প্রাণী কোষের একটা ইউনিক ঘটনা। এই হচ্ছে প্রোমেটাফেজের কাহিনী শেষ। আমরা পরের স্লাইডে চলে যাই। মেটাফেজ। হ্যাঁ, মেটাফেজে কি ঘটনা ঘটতেছে বলার আগে আবারও আমাদের সেই পরিচিত উদ্ভিদ কোষের ছবি, চারপাশে চারটা দেয়াল, চারটা জানালা বলছিলাম না? চারপাশে চারটা জানালা, মাঝখানে আমার ঘর, সেই ঘরেতেই আমার কোষ। এখন মেটাফেজে এসে আমার পরিপূর্ণভাবে নিউক্লিওলাস এবং ও নিউক্লিয়ার মেমব্রেন, মেটাফেজ পর্যায়ে এসে এটা পুরোপুরি গায়েব। এতক্ষণ শুধু বিলুপ্ত প্রায় এরকম ছিল, মানে বিলুপ্ত হচ্ছে। তো 3 নাম্বার পর্যায়ে এসে এরা পরিপূর্ণভাবে নাই হয়ে যাবে, পরিপূর্ণভাবে নাই হয়ে যাবে। নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত, নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস আর দেখা যাচ্ছে না। আগে বিলুপ্ত প্রায় ছিল, এখন আর নিউক্লিয়ার মেমব্রেন দেখা যাচ্ছে না। শুধুমাত্র কি মাঝখানের যে মাকুতন্ত্র এবং নিউক্লিয়াসের ঘটনা যা হচ্ছে সেগুলো দেখা যাবে। তো আগের মতো আমরা মাকুতন্ত্রটা এঁকে ফেলি, এই মাকু টাইপের জিনিস। এক পাশে দিয়ে দিলাম, এরপরে ডান পাশেও দিয়ে দিলাম। আগের স্লাইডটাতে আমরা স্পিন্ডল অ্যাপারেটাস বা মাকুতন্ত্রের দুই পাশে উপরে নিচে যে দুইটা মেরু থাকে সেটা নিয়ে কথা বলেছিলাম। আর মাঝখানে কি থাকে? বিষুবীয় অঞ্চল, তাই না? ঠিক পৃথিবীর মতো। এই পর্যায়ে এসে যেটা হবে, আমাদের ক্রোমোজোম গুলা সেন্ট্রোমিয়ার একদম চলে আসবে বিষুবীয় অঞ্চল, ঠিক মাঝামাঝি, একদম মাঝামাঝি চলে আসবে। মেটাফেজ পর্যায়ে এসে একেবারে মাঝামাঝি চলে আসবে। এই যে বিষুবীয় অঞ্চলে মাঝামাঝি পর্যায়ে চলে আসছে, এটা হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল। তাহলে ক্রোমোজোম গুলা একেবারে মাঝামাঝি, স্পিন্ডল অ্যাপারেটাসের মাঝামাঝি বিষুবীয় অঞ্চলে সেন্ট্রোমিয়ার গুলা অবস্থান করতেছে। হ্যাঁ, এই পর্যায়ে এসে আমরা ক্রোমোজোমকে, এই যখন তারা বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে, হ্যাঁ, তখন আমরা ক্রোমোজোমকে পাবো হচ্ছে সবচেয়ে বেশি খাটো, মোটা এবং স্পষ্ট ক্রোমোজোম। এই পর্যায়ে ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি স্পষ্ট ভাবে দেখা যাবে। এই পর্যায়ে ক্রোমোজোম খাটো, মোটা এবং সবচেয়ে বেশি স্পষ্ট। সবগুলা পর্যায়ের মধ্যে এই পর্যায়ে সবচেয়ে স্পষ্ট হবে আমরা ক্রোমোজোমকে দেখতে পাবো। সবচেয়ে বেশি স্পষ্ট, একদম মাঝামাঝি চলে আসছে, সবচেয়ে বেশি খাটো হয়েছে, সবচেয়ে বেশি মোটা হয়েছে, স্পষ্ট হয়েছে। তাহলে খাটো, মোটা এবং সবচেয়ে বেশি স্পষ্ট ভাবে ক্রোমোজোমকে দেখতে পাওয়া যায় কোন পর্যায়ে?
মেটাফেজ পর্যায়ে। এই পর্যায়ের প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, এই জন্য প্রাণী কোষকে আলাদা হবে আর আঁকলাম না। আগের স্লাইডের মধ্যে যে প্রাণী কোষের মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছিল, স্পিন্ডল অ্যাপারেটাসের দুই প্রান্তে শুধু অ্যাস্টার রশ্মি বিকিরণ হচ্ছিল, কোথা থেকে? সেন্ট্রিওল থেকে। এখানেও সেম ঘটনা হচ্ছে, অ্যাস্টার রশ্মি বিকিরণ হইতে থাকবে আর মাঝখানে ক্রোমোজোম গুলা কোথায়? বিষুবীয় অঞ্চলে এসে অ্যাটাচড হয়ে যাবে, সবচেয়ে বেশি খাটো, মোটা এবং স্পষ্টভাবে দেখা যাবে। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে তোমার ক্রোমোজোমের যে দুইটা বাহু, দেখো এই বাহুটা কিন্তু ঠিকই এইদিকে এবং এই বাহুটা এদিকে ডিরেক্ট করতেছে, আবার এই বাহুটা এদিকে, একইভাবে এই বাহুটা এদিকে চলে আসছে, এই বাহুটা এদিকে। খেয়াল করো পরের পর্যায়টাতে যেটা হবে, ক্রোমোজোম গুলো না ভাগ হয়ে যাবে, সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিড গুলো একটা এই পাশে চলে যাবে, এক বাহু এই পাশে চলে আসবে, উচ্চ ভাগ হবে পরের পর্যায়ে, সেটা আমি বলতেছি। কিন্তু ভাগ যে হবে অলরেডি কিন্তু সেটার একটা ইন্ডিকেশন সে দিয়ে দিচ্ছে যে এই বাহুগুলা উপরের দিকে বা তার নিজস্ব মেরুর দিকে ডিরেক্টেড হয়ে গেছে, আর এই নিচের বাহু দুইটা ঠিকই তার নিজস্ব মেরু নিচের দিকে ডিরেক্টেড হয়ে গেছে। বুঝাচ্ছে যে আমরা এখনই পরের পর্যায়ে গিয়ে বিভক্ত হয়ে যাব। ঠিক আছে, একটা ইন্ডিকেশন কিন্তু এই মেটাফেজ থেকেই পাওয়া যায়। তাহলে পরের পর্যায়ে ঘটনা কি হবে? মাত্র যেটা বললাম, সেন্ট্রোমিয়ার গুলা যাবে ভেঙে, ক্রোমোজোমের দুই বাহু তার নিজস্ব মেরু বরাবর চলে যাবে। এই আমাদের ক্রোমোজোম বা নিউক্লিয়াসের বিভাজন মোটামুটি সম্পূর্ণ হয়ে গেল এই টেলোফেজের মধ্যেই বলা যায়, যদিও লাস্টে একটা পর্যায়ে আছে এবং ওটাও গুরুত্বপূর্ণ। আগেই বলে ফেলছি, পরের পড়া আগেই বলে ফেলছি। আশা করি এখন তোমরা এই টেলোফেজের ছবিটা আরো ভালো করে বুঝতে পারবে। এই জন্য তো কি হচ্ছে, এই স্পিন্ডল অ্যাপারেটাসের জন্য আমরা এই কালার ইউজ করছিলাম, এই স্পিন্ডল অ্যাপারেটাস, এই মাঝের স্পিন্ডল অ্যাপারেটাস, হ্যাঁ। এখন এই যে বাহুগুলা ছিল এক বাহুগুলা ছিল হচ্ছে উপরের দিকে মেরুর দিকে ডিরেক্টেড, পরের বাহুগুলা ছিল নিচের দিকে মেরুর দিকে ডিরেক্টেড, নিচের মেরুর দিকে ডিরেক্টেড। এখন কিরকম হচ্ছে দেখো, সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, এক ভাগ চলে যাবে এই মেরুতে, আরেক ভাগ চলে যাবে এই মেরুতে। উপরের মেরু, নিচের মেরু, উত্তর মেরু, দক্ষিণ মেরু বলতে পারো তুমি। উপরের মেরু, নিচের মেরু, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে গেছে। এই একটা ক্রোমোজোম, এই এক ক্রোমোজোমের বাহু, এই ক্রোমোজোমের বাহু, এই ক্রোমোজোমের বাহু, এই ক্রোমোজোমের বাহু, এই ক্রোমোজোমের বাহু। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা মেরুর দিকে চলে গেছে। এই দেখো নিউক্লিয়াসের মোটামুটি বিভাজন কিন্তু এই প্রথম আমরা দেখতে পাচ্ছি দুইটা সেলের এলিমেন্ট বা দুইটা কোষের এলিমেন্ট তৈরি হচ্ছে। বোঝাই যাচ্ছে যে এই তিনটা ক্রোমোজোম এখন নতুন কোষ জন্ম দিবে, এই তিনটা ক্রোমোজোম কিন্তু এখন নতুন কোষ জন্ম দিবে। তাহলে প্রথম যে তিনটা ক্রোমোজোম নিয়ে আমরা শুরু করছিলাম কাজ, এরা কিন্তু এখন বিভক্ত হয়ে গেছে। তাহলে টেলোফেজের মধ্যে কি কি ঘটনা হবে? অবশ্যই সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে। তাহলে সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে কোন পর্যায়ে? এটা এমসিকিউতে প্রায় আসে আমাদের টেলোফেজে। সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে, আর কি কি হবে? ক্রোমোজোম বিপরীত মেরুতে চলা শুরু করবে, ক্রোমোজোম তাদের নিজস্ব যে মেরু, এক একটা বাহুর যে নিজস্ব মেরু, সেই তার নিজস্ব মেরুতে যাওয়া শুরু করবে, অর্থাৎ বিপরীত মেরু চলন, বিপরীত মেরুতে যাবে ক্রোমোজোম। বিভক্ত ক্রোমোজোম এক বাহুগুলো যাবে উপরের দিকে, আর এক বাহুগুলো যাবে নিচের দিকে, বিপরীত মেরুতে ক্রোমোজোম চলা শুরু করবে। আর এই যে বিপরীত মেরুর চলন, এই চলনে ক্রোমোজোমের কিছু শেপ পাওয়া যাবে, ক্রোমোজোমের বেশ কিছু শেপ পাওয়া যাবে, ইংরেজি অক্ষরের সাথে তুলনীয়। ক্রোমোজোমের ভি অথবা এল অথবা আই অথবা যে আকৃতি দেখা যাবে। ইন্টারেস্টিং জিনিসটা, ক্রোমোজোমকে ইংরেজি অক্ষরের মতো দেখা যাবে। বিপরীত মেরুতে যখন চলা শুরু করছে, মানে বিষুবীয় অঞ্চল থেকে
উপরে এবং নিচের মধ্যে যখন চলা শুরু করছে সেই চলনের সময় ক্রোমোজোমে VLIJ এই ধরনের আকৃতি দেখা যাবে, ইংরেজি অক্ষরের মতো। তো সেটা দেখতে কিরকম, এটা আবার একটু ছবি দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। মনে করো এই হচ্ছে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের, এই হচ্ছে সেন্ট্রোমিয়ার, অপত্য কোন একটা ক্রোমোজোম যেটা বাহু, সেই ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার। হ্যাঁ, যদি জিনিসটা এরকম হয়, এই একটা বাহু এবং এই একটা বাহু, তাহলে সেন্ট্রোমিয়ারটা একদম মাঝামাঝি অবস্থায় আছে না, দুইটা বাহু একদম সমান। এইটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। কি বলে? মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। আর যদি ক্রোমোজোম হয় যে কোনো একটা প্রান্তের একটু কাছে, যে কোনো একটা প্রান্তের একটু কাছে, মানে এই প্রান্তটা একটু কাছে হয়েছে সেন্ট্রোমিয়ার। হ্যাঁ, দেখো এটা দেখতে কিন্তু অনেকটা ভি এর মতো লাগতেছে, আর এটা দেখতে কিসের মতো লাগতেছে? এল এর মতো, তাই না? এল এর মতো লাগতেছে না দেখতে, একটু উল্টা এল এল। এইটার নাম হবে হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। কিরকম ক্রোমোজোম এটা? সাবমেটাসেন্ট্রিক। এটা হচ্ছে আকৃতির উপর ভিত্তি করে, বা এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থান, সেন্ট্রোমিয়ার যদি একদম মাঝামাঝি হয় দুই বাহুর, সেটা মেটাসেন্ট্রিক। দুই বাহুর চেয়ে এক বাহুর কিছুটা কাছাকাছি হয়েছে, সেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে এখানে ক্রোমোজোমকে বিভিন্ন ভাগে বিভিন্ন নামে নাম দিচ্ছি আমরা। তাহলে সাবমেটাসেন্ট্রিক হইতে পারে, মেটাসেন্ট্রিক হইতে পারে, ভি শেপ, এল শেপ। আর কি হইতে পারে? এটা যেমন একটু কাছে, মনে করো একদম মাঝ বরাবরের চেয়ে একটু কাছে, আরো কাছে হইলো, মানে একটা বাহু অনেক বড় আর একটা বাহু আর একটু কম ছোট হয়ে আসছে। যেমন এখানে একটু ছোট ছিল, আর একটু কম ছোট না, আরো বেশি ছোট হয়ে আসছে। এইটা হচ্ছে আই শেপ, সরি এটা হচ্ছে VLJ শেপ। জে এর মতো লাগতেছে না একটু? উল্টা জে, VLJ জে এর মতো লাগতেছে না? একটু প্রান্তে চলে আসছে। এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। কি সেন্ট্রিক? অ্যাক্রোসেন্ট্রিক। যখন মাঝামাঝির চেয়ে একটু কাছে ছিল, এখানে আরো কাছে চলে আসছে যে শেপের মধ্যে, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি একেবারেই প্রান্তের মধ্যে চলে আসে, মানে আরেকটা বাহু নাই বললেই চলে, এই মনে করো ক্রোমোজোমের একটা বাহু, এই মনে করো আরেকটা বাহু, মানে নাই বললেই চলে, এটা কিরকম লাগতেছে দেখতে? আই মতো দেখতে লাগতেছে না? এই VLJI, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক গেল। এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। কি সেন্ট্রিক এটা? টেলোসেন্ট্রিক। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে কিরকম আকৃতি দেখাচ্ছে ক্রোমোজোমের, সেটা চার প্রকার হইতে পারে, চার প্রকার আকৃতি: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, VLJ এবং I আকৃতির। তাহলে টেলোফেজ পর্যায়ে এরকম সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে, ক্রোমোজোমগুলো তাদের বিপরীত মেরুতে চলাচল শুরু করবে, এবং চলনের উপর ভিত্তি করে ক্রোমোজোমের চার প্রকার আকৃতি দেখা যেতে পারে, যেগুলার নামগুলো হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক, VLJ এবং I আকৃতির। এরপরে লাস্ট পর্যায়টা কি? অ্যানাফেজ। মাইটোসিস, কোষ বিভাজনের একদম শেষ পর্যায়টা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজের মধ্যে কি হয়? অ্যানাফেজের মধ্যে মনে রাখবা, অ্যানাফেজটা হচ্ছে আমাদের পুরো প্রোফেজে যে ঘটনাগুলো উঠছে, প্রোফেজের বিপরীত। প্রোফেজের যে ঘটনাগুলো ঘটছে, প্রোফেজের পুরা বিপরীত দশা হচ্ছে আমাদের অ্যানাফেজ। প্রোফেজের মধ্যে আমরা কি পাইছিলাম? ক্রোমাটিড তন্তুটা আস্তে আস্তে কুণ্ডলিত হয়ে সেটা খাটো হয়েছিল, মোটা হয়েছিল, আরো স্পষ্ট হয়েছিল, এবং ক্রোমোজোম ক্রোমাটিড গঠন করছে। হ্যাঁ, আস্তে আস্তে লম্বালম্বি ভাবে ভেঙে গিয়ে ক্রোমাটিড গঠন করছে। তো অ্যানাফেজের মধ্যে হবে পুরোপুরি উল্টা ঘটনা। তো এখানে কিন্তু মোটামুটি অলরেডি দুইটা কোষে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? এই একটা কোষ, এখন আসলে কোষটা পুরোপুরি ভাবে তৈরি হয় নাই, তো এটা আমাদের না দেওয়াই উচিত। এই আরেকটা কোষ নিচে,
এই হলো আমার আস্তে আস্তে নিউক্লিয়ার মেমব্রেনটাও পুনরায় আসা শুরু করবে, নিউক্লিওলাসও পুনরায় আসা শুরু করবে। এখানেও নিউক্লিয়ার মেমব্রেনটা আগে যেটা বিলুপ্ত হয়ে গেছে সেটা পুনরায় আসা শুরু করবে, নিউক্লিওলাস পুনরায় আসা শুরু করবে। আর এই যে অপত্য ক্রোমোজোম দুই পাশে চলে গিয়েছিল সেগুলা একদম প্রোফেজে যে ঘটনাগুলো সেটা উল্টা হবে। আগে কি হয়েছিল, খাটো হয়েছিল ক্রোমোজোম গুলো, এখন লম্বা হবে। আগে মোটা হয়েছিল, এখন চিকন হবে। আগে স্পষ্ট ছিল, এখন আস্তে 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 অস্পষ্ট হবে। কুণ্ডলী পাকায় ছিল, এখন কুণ্ডলী গুলো ছাড়তে শুরু করবে। সব মিলায়ে ফাইনালি এই যে আবার সেই চুলের মতো ক্রোমাটিন তন্তু, এখানেও একই হিসাব। ওই যে অপত্য ক্রোমোজোম গুলো দুই পাশে চলে গেছে সেগুলা চুলের মতো ক্রোমোজোম তৈরি করবে। ঠিক আছে, তাহলে কি কি হইলো? এই আমাদের নিউক্লিওলাস, নিউক্লিওলাস পুনরায় আসবে, পুনরায় এর আবির্ভাব হচ্ছে, পুনরায় আবির্ভাব হচ্ছে। নিউক্লিওলাস পুনরায় আবির্ভাব হচ্ছে। আর কি পুনরায় আবির্ভাব হইল? নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেনও, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস পুনরায় আবির্ভাব হচ্ছে। ঠিক আছে, এবং প্রোফেজের বিপরীত ঘটনাগুলো ঘটতেছে। ক্রোমোজোম লম্বা হবে, আগে ছিল খাটো, এখন চিকন হবে, আগে ছিল মোটা, এবং অকুণ্ডলিত হবে, আগে ছিল কুণ্ডলিত। কুণ্ডলটা সে এখন পাকানো বন্ধ করে দিয়ে কুণ্ডল ছাড়া শুরু করবে। অকুণ্ডলিত হয়ে ধীরে ধীরে ক্রোমাটিন তন্তু তৈরি করবে। আগে সে ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম তৈরি করছিল, এখন আবার সেই আগের ক্রোমাটিন তন্তুর স্ট্রাকচারটাকে সে ফিরায় আনবে, ক্রোমাটিন তন্তু তৈরি করবে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে আরেকটা এক্সট্রা ঘটনা হয়, মাঝখানে এসে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এই জাতীয় কোষ প্রাচীরের যে গাঠনিক উপাদান আগের চ্যাপ্টারে তোমরা পড়ে আসছো, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এই জাতীয় জিনিসগুলো মাঝখানে জমা হয়ে একটা কোষ প্লেট তৈরি হয়। কি তৈরি হয়? কোষ প্লেট, কোষ প্লেট তৈরি হয়, যেটা ভবিষ্যতে আমাদের কোষ প্রাচীর তৈরি করবে, যেটা পরিণত হয়ে ম্যাচিউর হয়ে বা পরিণত হয়ে কি তৈরি করবে? কোষ প্রাচীর। আস্তে 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 সেটা পরিণত হয়ে কোষ প্রাচীর তৈরি করবে, কোষ প্রাচীর তৈরি করবে। বুঝা গেল? মাঝখানে কোষ প্লেটটা পরিণত হয়ে কোষ প্রাচীর তৈরি করবে। এই আমাদের মাইটোসিসের যে 5টা পর্যায়, প্রোফেজ থেকে শুরু করে অ্যানাফেজ পর্যন্ত সিরিয়াল ওয়াইজ ঘটনাগুলা আমরা বললাম, এবং ফাইনালি কিন্তু 2টা অপত্য কোষ আমরা পেয়ে গেছি। এবং দেখো ক্রোমোজোমের সংখ্যাও কিন্তু সেম আছে, কারণ সেন্ট্রোমিয়ারটা মাঝখানে বিভক্ত হয়ে গেছিল। এই যে দেখো আগের স্লাইডে যদি একটু যাই, এই যে টেলোফেজ পর্যায়ে, টেলোফেজ পর্যায়ে কিন্তু সেন্ট্রোমিয়ারটা, যেমন এই 3টা ক্রোমোজোম নিয়ে আমরা কাজ করতেছিলাম, 3টা ক্রোমোজোম জাস্ট তোমাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য, এর মানুষের কোষে এর চেয়ে বেশি থাকে। তো 3টা ক্রোমোজোম কিন্তু মাঝখানে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে দুই পাশে চলে গেছে। আলটিমেটলি কিন্তু এই কোষে ভবিষ্যতে 3টা ক্রোমোজোমই থাকবে। এটা তো 3টা ক্রোমোজোম, ক্রোমোজোমের সংখ্যা কি হেরফের হয়েছে? না, সমান আছে। এই জন্যই মাইটোসিস কোষ বিভাজনের পরবর্তীতে গিয়ে অপত্য কোষগুলো মাতৃকোষের সমান বৈশিষ্ট্য সম্পন্ন হয়, সমগুণ সম্পন্ন হয়। আর এই অ্যানাফেজে গিয়ে প্রোফেজে উল্টা ঘটনাগুলো ঘটে। আস্তে আস্তে আমরা নিউক্লিয়ার মেমব্রেন আবার পেয়ে গেছি, নিউক্লিওলাস পেয়ে গেছি, ক্রোমাটিন তন্তু আবার আমরা পেয়ে গেছি, এবং খুব ক্লিয়ারলি 2টা ডিফারেন্ট কোষ যেখানে তৈরি হয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম থেকে 5টা পর্যায়ে আমরা পড়লাম। পরের ক্লাসে মাইটোসিসের গুরুত্ব, হ্যাঁ মাইটোসিস যদি অনিয়ন্ত্রিত ভাবে হয় তাহলে কি কি সমস্যা হয়, এবং আরেকটা যে কোষ বিভাজনের প্রক্রিয়া আছে যেটা ক্লাসে আমি শুরুতে বলেছিলাম মায়োসিস, হ্যাঁ সেটার কি কি গুরুত্ব এবং সেটার কি কি বৈশিষ্ট্য, সেটা কিভাবে হয়, কোথায় হয়, সেগুলো নিয়ে আবার আলোচনা নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।